ভাইজান, আমার একটা সাহায্য প্রয়োজন। গুঞ্জরিকা কথাটা বলে থামল। ওর সম্মুখে কিছুটা দূরে সাহারিয়া দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিবিষ্ট সামনে। পাশেই কমলিকা নিশ্চুপ হয়ে বসে আছে। মিষ্টি করে হাসল সাহারিয়া। জি, অবশ্যই ভাবি। সাহায্য থাকলে না করব না। গুঞ্জরিকা একটু ইতিবোধ করছে। কথাটা বলে কি বলবো না দ্বিধান্ত ভুগছে। সাহারিয়া সহজেই বুঝল বিষয়টা। নিরুপেক্ষতাকে প্রার্থনা দিয়ে ঠাঁই দিয়ে রইল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মন চিত্র করল ও গুঞ্জরিকা চোখ নামিয়ে নিল। কাঁপা কাঁপা গলায় বলল, ভাইজান, আমি শেখ বাড়ি ত্যাগ করতে চাই। দম বন্ধ হয়ে আসছে আমার। ওখানে আমি আর কিছুদিন থাকলে নির্ঘাত মারা যাব। মেয়েটা যে বুক পাথর চেপে কথাগুলো আড়ল না দিয়ে বিদ্যমান তিম্য নেই। কমলিকা নেত্র জোড়া ছলছলে করে উঠল। মানুষ ভাগ্যের কাছে ঠিক কতটা অসহায় হলে নিজের শখের সংসার ছাড়তে চায়। সাহারিয়া একটুতেই বুঝে ফেললেন মেয়েটি কি বোঝাতে চাইছে। সেদিকে কথা এগোলো। আপনার আব্বার বাড়িতে ফিরে যেতে চাচ্ছেন ভাবি? গুঞ্জরিকা দৃষ্টি সরল হলো। মেঝেতে নিবন্ধ চোখ তুলে চাইল। সাহারিয়া এর দিকে তাকে উত্তর দিল, না ভাইজান। তাহলে ওই ভিটেতে আমি পা রাখব না ভাইজান। তারা আমার কথা ভাবেনি। আমি আর কখনো ওনার যাব না, কখনো না। আমি কি তাহলে অন্য কোনো জায়গা খুঁজবো ভাবি? আমার আব্বার নদীর চরে একটা জমি আছে ভাইজান। ওটার দলিল আমার কাছে আছে। আমি দলিলখানা আপনার কাছে এনে দিলে জায়গাটা আমার এতটুকু কি নিশ্চিত করে দিতে পারবেন ভাইজান? সাহারিয়া তক্ষুনি জবাব দিল না। ভাবল অন্তত 2-1 দিনের মধ্যে নগরে যাবে আম্মাকে নিয়ে। তাহলে পৌরসভা থেকে জমি জমার বিষয়টা ঠিক করে আনা সম্ভব হবে। সবটা অধিকতর সহজ হবে। প্রত্যুত্তর করল, আপনি আমাকে আগামীকাল সকালে দলিলখানা এনে দিয়ে দেবেন ভাবি। আমি হয়তো পরের দিন সন্ধে নগরে যেতে পারি। আর সম্ভব হলে জায়গাটা একবার দেখে আসবেন। এখন কি অবস্থা আছে আমাকে জানালে কাজ করতে সহজ হবে। সহমত পোষণ করল গুঞ্জরিকা। আচ্ছা ভাইজান, আমি আগামীকালকেই যাব। একটু থামল। কিছু একটা ভেবে অনুরোধের সুর বলল, আপনার বন্ধুকে এসবের কিছু জানাবেন না ভাইজান। আমার ভালো এতটুকুই করবেন দয়া করে। সাহারিয়া এক বাক্যে মেনে নিল। এমনিতে সে আরুষকে কিছু জানাতো না। আরুষের এই কাজের জন্যে নিজেও একটু মন ক্ষুব্ধ হয়ে বসল, কিন্তু বন্ধুত্বের খাতিরে প্রকাশ করতে পারছে না। সবচেয়ে বড় কথা, ছেলেটা মুখটা দেখলে বড্ড মায়া লাগে আজকাল। সাহারিয়া আশ্চর্য করল, এখানে উপস্থিত আমরা 3 জন ব্যক্তি আর কেউ জানে না ভাবি। আপনি চিন্তা করবেন না, শুধু এই অধমের উপরে একটু ভরসা রাখবেন, তাহলে চলবে। গুঞ্জরিকা খুব সন্তুষ্ট হল। অধর যুগল, হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালো, বিদায় নিল সকলের থেকে।
আজ তবে আসি। বেশ খানিকটা রাত হয়ে এসেছে। টেবিলের উপর থেকে নিজের আনা লণ্ঠখানা তুলে নিল। গুঞ্জরিকা মেয়েটাকে যেতে দেওয়ার ইচ্ছা না থাকলেও থামতে পারল না কেউ। বেশি রাত হয়ে গেলে তখন ঝড় যাবে গুঞ্জরিকার ওপর দিয়ে। শেখ পরিবারের মানুষগুলো ভালো হলে তো হতোই। কমলিকা নিজেও উঠে এলো। শাহরিয়া এর উদ্দেশ্যে বলল, আপনি থাকুন বাড়িতে, মায়ের দিকে খেয়াল রাখবেন। আমি ভাবিকে একটু এগিয়ে দিয়ে আসি। সাথে সাথে না করে দিল গুঞ্জরিকা। না না ভাবি, আপনার আসার লাগবে না, আমি চলে যেতে পারবো। কমলিকা শুনল না কোনো নিষেধাজ্ঞা, সে যাবেই সাথে। এদিকে গুঞ্জরিকা চায় না রাত বিরতে কমলিকা তার সাথে যাক, কারণ আসার সময় সে তো একাই হয়ে যাবে। দুই পক্ষে আলোচনা শেষ পর্যন্ত বাড়ির আঙ্গিনার শেষ অবধি যাওয়ার কথা ঠিক হলো। গুঞ্জরিকা অনিচ্ছায় নিয়ে মানতে বাধ্য হলো। স্লো গতিতে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। পিছু পিছু হাঁটল কলমিকা। ঘরের দাওয়াল দাঁড়িয়ে একদৃষ্টি ওদের দিকে চেয়ে রইল শাহরিয়া। প্রথম সাক্ষাতে আমাকে নিজের স্ত্রী উপযুক্ত মনে করার কারণ কি চৌধুরী সাহেব? আদিল মুখ শুদ্ধে প্রশ্ন। রবি ক্ষিপ্ত হাসল। ঘর সংলগ্ন ছোট বারান্দায় নিজেদের মধ্যখানে বেশ খানিকটা দূরত্ব রেখে পাশাপাশি দাঁড়িয়ে আছে আতিল এবং রবি। কেউ কারো দিকে আর চোখেও তাকিয়ে দেখল না। দুজনের দৃষ্টি নিবিষ্ট রাতের শরীর পানে তার রূপ মুগ্ধ হয়ে চেয়ে আছে। চাউনিতে ফুটে উঠেছে আকাশ সমান মুগ্ধতা। নিজেদের আত্মসম্মান খুইয়ে স্যার ড্রামকে কেউ বাধ্য দিতে রাজি নয়। রবির দৃষ্টি সরল না। দূর আকাশে সে জবাব দিল, বড় অপা বলেন তো, কাউকে ভালো লাগার জন্য শত সাক্ষাতের প্রয়োজন পড়ে না। যাকে মনে ধরে প্রথম দেখাতেই ধরে যায়। আতিল মুখের আদলে কোনো পরিবর্তন দেখা গেল না। এত সুন্দর কথাতেও হাসল না ঝংসামান্য। ফের জিজ্ঞাসা করল, আমাকে ভালো লাগার কারণ কি? রবির মুখে হাসি বাড়ল। পাশে দাঁড়ানো মেয়েটা যে সাহসীর সাথে বড্ড বেশি তেরা সেটা তীব্র বুঝল। বলল, ভালো লাগার জন্যে কারণ থাকা অবশ্যই। কি? জি অবশ্যই। আমাদের পছন্দ অপছন্দের কারণ তো অবশ্যই থাকে। কারণ ব্যতীত কোনো কিছু হয় না। তাহলে আজ নতুন করে জানুন সব কিছু কারণ হয় না, কারণ থাকলে নেই। আদিল স্বেচ্ছায় এই বিষয়ের কথা বাড়াল না। শুক্ল কেবল কিছুক্ষণ নিস্তব্ধ থেকে নিজ থেকে শুধালো, আপনার কাছে সংসার অর্থ কী? এমন প্রশ্নে রবি একটু ভাবুক হলো। বেশ ভেবেচিন্তে উত্তর করল, এর আগে তো বিয়ে করি নাই, তাই ধারণা কম। তবে চারপাশের অভিজ্ঞতা থেকে যদি বলি, সেক্ষেত্রে সংসার হলো একটা সম্মানের জায়গা, যেখানে দু পছন্দের এক অপরের প্রতি সম্মান এবং যত্ন, এই দুটো থাকা অবশ্যই। আর আমি মনে করি এগুলো থাকলে ভালোবাসা সহজেই তাদের মাঝে স্থান করে নেবে।
এতক্ষণে আদিলের ঠোঁটের কোনো ঘেঁষ শুরু হাসির রেখা দৃশ্যমান হলো, তবে কণ্ঠস্বর আগের ন্যায় কঠিন শোনালো। বলার চেয়ে মেনে চলা কঠিন। সেটা দেখতে হলে, জানতে হলেও তো আমাকে বিয়ে করতে হবে। রাখিনি। ঠাট্টা মিশ্র গলার স্বর রবিন এমন সম্বোধনের পাশে দাঁড়ালো। যুবতী মুখে হাসি বাড়ল। কথাতে গলায় কি না ঠিক বোঝা গেল না, তবে হাসিটুকু সত্য, সুগন্ধ। এক চিলতে মিথ্যেও নেই, কপটতাও নেই। দুজনের নীরবতার মধ্যখানে শোনা গেল সাথীর কণ্ঠস্বর, আপা, তোমাদের নিচে ডাকছে। ওদিকে খাওয়ার পর্ব শুরু হয়েছে। দুলাভাই অপেক্ষা সকলে। সারথির শেষ বাক্য উৎস লজ্জা পেল আতেল। দ্রুত পায়ে ওখান থেকে প্রস্তুতি করল। কক্ষে এসে কিছু একটা স্মরণ হতেই থমকে দাঁড়িয়ে পড়ল। উঁচু কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার নামটা জানা হলো না তো চৌধুরী সাহেব? তৎক্ষণাৎ বারান্দা থেকে মৃদু হাসির শব্দ ভেসে এলো, যেখানে কেবল পরিচয় পর্বের জন্যই প্রচলিত রীতিনীতি পড়ুয়া না করে কেউ কেউ আলাদাভাবে কথা বলে থাকে। সেখানে ওদের প্রথম সাক্ষাৎ অনুভূতি বটে। ওপাশ থেকে পুরুষনালী কণ্ঠে জবাব ভেসে এলো, সাফাত রব্বি চৌধুরী, আপনি আমাকে রবি বলেই ডাকতে পারেন। আতিল মুচকি হেসে প্রস্তুত করল। ওর পিছু পিছু রবিও ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধু মহলে নাক উঁচু চৌধুরী পোলা হিসাবে পরিচিত সে। এর একটা কারণ, তার কোনো মেয়ে পছন্দ হয় না। এই এক বিয়ে নিয়ে কম করে হলেও অর্ধশত মেয়ে প্রত্যাখ্যান করেছে। তারা অধিকাংশ ধনী পরিবারের সুন্দরী রাজকন্যা। কিন্তু রবির মন টানেনি কেমন যেন। অথচ আজ এই একটা কক্ষ নারী মেয়ে দেখতেই হৃদয়স্পন্দ বেড়ে গেছে। এই জন্য হয়তো মানুষ বলে যায়, যার যার নাম জুড়ে দেওয়া আছে তার সাথে তার জোড়া বাঁধবে। গুঞ্জিরেগা যখন শেষ বাড়ির সদর দরজায় পা রাখল, তখন চোখ পড়ল খাবারের টেবিলের দিকে। দেখল অতিথিদের সাথে বাড়ির পুরুষরাও খেতে বসেছে। সারথি ও আতিল এবং চন্দা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। বাকিরা রান্নাঘরে দুয়ারের সম্মুখে অবস্থান করছে। সবার খাওয়া প্রায় শেষ পর্যায়ে। ক্ষণে ক্ষণে বেশ হাসি করছে উপস্থিত সবাই। গুঞ্জিরিকা থমকে দাঁড়িয়ে পড়েছে। ওদিকে যে সকালের সাথে ভালো মন্দ দুটো কথা বলবে নাকি সোজা দোতলায় নিজের কক্ষে চলে যাবে, এই নিয়ে একটু ধোনায় পড়ল। সে সময় কর্ণচর হলো আয়শা শেখের গলা, মোরনাথ বউলাকে একটা আব্বা। যেমন রূপ তেমন কামে পটু। মোর দাদু ভাই একেবারে পড়ি বিয়ে করে আনিয়েছে। তখনই কণ্ঠস্বর লক্ষ্য করে রান্নাঘরের দিকে তাকালো তামজাদ চৌধুরী। প্রশ্নকার করল, জি সুনন্দা, মায়ের হাতের মাছ ঝোলটা চমৎকার, একেবারে চেটেপুটে খাওয়ার মতোই সুস্বাদু। সুনন্দা হাসি মুখে আরুষের পিছনে দাঁড়িয়ে আছে। প্রয়োজনে এটা সেটা এগিয়ে দিচ্ছে। স্বামী সেবা নিয়োজিত সে। সব দেখে গুঞ্জিরেরা ক্লান্ত এনে
হাসির রেশ ছড়ালো। মন মিস্ত্রি করলো ও দেখতে যাবে না, পায়ে পায়ে অগ্রসর হলো খাবার টেবিলের দিকে। ওকে দেখতে আতিল খুশিতেই আত্মহারা হয়ে পড়ল। বড় বড় পা ফেলে এগিয়ে এলো, দু হাতে ঝাপটে জড়িয়ে ধরল। ততক্ষণে সবাই তাকিয়ে ওদের দিকে। আতিল গুঞ্জিরকে হাত ধরে নিয়ে এসে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। আমার ভাবিজান গুঞ্জিরিকা। প্রমাণিত গুঞ্জিরিকা হেসে সালাম জানাল। উপস্থিত সকলের আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শুনল সকলে, সালামের জবাব দিল। তামজাব চৌধুরী অবাক হয়ে একবার চন্দ্রার দিকে দেখল, আরেকবার গুঞ্জিরিকাকে। হয়তো মনের কোণে একটা প্রশ্ন উকি দিল, এত সুন্দর মিষ্টি কণ্ঠের বউ থাকতে আরেকটা বিয়ে কেন? তবে মনের কথা প্রকাশ করল না, হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম মা, আমি আমজাদ চৌধুরী, পাত্রের বাবা। গুঞ্জিরিকা হেসে মাথা নাড়ল ও আচ্ছা। পাশ থেকে রবি বলে উঠল, ভাবি আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। চৌধুরী বাড়িতে আপনার কথা শুনেছিলাম। কামনা আপনার কাছে। আপনার বন্ধু ছিলেন নাকি আপা? গুঞ্জিরের মুখে হাসি বাড়ল। জি, আমরা একসাথে পড়েছিলাম। আমার বিয়ের পর যখন বিদ্যালয়ে ভর্তি হলাম তখন কামনা আমার বন্ধু ছিল। জি বাপি, আপনারা এটাও বলেন, কামনাকে আসতে বলো এখানে। আমি গত মাসে খোঁজ নিয়েছিলাম, তখন কামনা ওর শ্বশুরবাড়িতে ছিল। আচ্ছা ভাবি, বলবো আপনাকে। গুঞ্জিরেকা মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গুটিসুটি পায়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল। শরীরটা ভালো লাগছে না একটুও। আরুষের দৃষ্টি নিবিষ্ট রইল ওর দিকে। পরপরে আদিতকে ইশারায় কিছু একটা বোঝালো। আতিল রান্নাঘরের দিকে ছুটল। গুঞ্জিরিকা উপস্থিত থাকার সবটুকু সময় পরিবারের অন্যান্য সদস্য মুখটা থমথমে করে দাঁড়িয়েছিল। অবশ্যই সালেহা শেখ গোল আলু ধরনের সব দিকে সমানভাবে থাকেন, গুঞ্জিরিকার সাথে খারাপ ব্যবহার করেন না, আবার জন্মদাত্রীকেও সাথে দেন। আর স্বার্থী সে তো নিজের রূপচর্চা ব্যস্ত সবসময়, এসব তো দেখার সময় নাই তার। আরুষের প্রতিটা ভাবভঙ্গি চন্দা দিগ্ধ চোখে দেখে চলছে। বুক জ্বলছে মেয়েটার। এত করেও মানুষটার মন পাচ্ছে না। যদি গুঞ্জরের জন্যে এত ভালোবাসা থাকবে তাহলে তাকে কেন বিয়ে করলো? এত অবহেলা, এত কষ্টের জীবন দেওয়ার জন্যে চারপাশে হাতড়েও উত্তর মিলল না। সন্ধ্যার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মুখটা কালো করে চুপচাপ দাঁড়িয়ে রইল।